বাংলাদেশে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন জরুরি হয়ে উঠেছিল। রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দিয়েছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছু বলা নেই। আবার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটিও 2011 সালে বাতিল করা হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হলো তার আইনগত বৈধতা কি বা কি প্রক্রিয়ায় গঠিত হলো এই সরকার? ইনফো স্টেশনের এ পর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত বৈধতা ও বাধ্যবাধকতা নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গণরোষের মুখে ক্ষমতা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পদত্যাগ করায় মন্ত্রিসভাও ভেঙে গিয়েছিল। অন্যদিকে সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। ফলে দেশ পরিচালনার জন্য যে ধরনের সাংবিধানিক সরকার কাঠামো দরকার হয় সেটি আর ছিল না। এমন পরিস্থিতিতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি লক্ষ্য করা যায়। হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যাসহ নানান ঘটনা ঘটতে দেখা যাচ্ছিল। সে কারণে সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হয়। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতার পালা বদল তথা একটি সরকার দায়িত্বভার ছেড়ে দেওয়ার পর আরেকটি সরকার নির্বাচনের জন্য 1990 সালে প্রবর্তন করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গঠন করা হলেও এটি অনির্বাচিত একটি সরকার, যাদের প্রধান কাজ যত দ্রুত সম্ভব নতুন একটি সরকার নির্বাচিত করার জন্য নির্বাচন পরিচালনা করা। পাশাপাশি নীতি নির্ধারণী কার্যক্রম থেকে বীরত্ব থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করাও এই সরকারের কাজ। দেশের ইতিহাসে 4টি ভিন্ন ভিন্ন সময়ে 6টি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। এর মধ্যে কোনো কোনো তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যত্যয়ের ঘটনাও ঘটেছে। তত্ত্বাবধায়ক সরকারের উপর 3 থেকে 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকলেও 2006 সাল পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 2 বছরের বেশি সময় দায়িত্ব পালন করতেও দেখা গেছে। বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই বিধান অনুযায়ী 1991 সালের পর 1996 সাল, 2001 সাল ও 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। পরে 2011 সালের 10 মে সুপ্রিম কোর্ট এক সংক্ষিপ্ত রায়ে শর্ত সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। পরে 2011 সালের 30 জুন সংসদে বিল পাশের মাধ্যমে এই ব্যবস্থা বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায় দিয়েছিলেন তাতে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছিলেন। তবে শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলেও পর্যবেক্ষণ জানান। এর 16 মাস পর পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার বিষয়ে সংসদের অনুমতির শর্ত জুড়ে দেন। বিরোধী দলগুলোর অভিযোগ, ওই সময় কোনো ধরনের রাজনৈতিক মতৈক্য ছাড়াই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ঘটনাপ্রবাহ যেমনই হোক, দেশের সংবিধানে 2টি নির্বাচিত রাজনৈতিক সরকারের মধ্যবর্তী সময়ে অনির্বাচিত সরকার গঠনের কোনো বিধান বর্তমানে নেই। এবারে আওয়ামী লীগ টানা 3 মেয়াদ পূর্ণ করে দায়িত্ব পালনের পর চতুর্থ মেয়াদের সরকার গঠনের 7 মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাস্তবায়ন তো দূরের কথা, সরকার কোনো রূপরেখাও দিয়ে যেতে পারেনি। তবে যে ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পদত্যাগ করেছে তারাই রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করে তাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার বলা হলেও এটি কার্যত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই।
সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কারণেই সম্ভবত একে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে। তবে প্রকৃতিগত দিক থেকে এ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের চলমান পরিস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে এরকম একটি সরকার গঠনেরও কোনো বিকল্প নেই। তবে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন। এরপর অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করলে সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে তারা সংসদে বিল পাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ভূতাপেক্ষভাবে বৈধতা দিতে পারে। 1990 সালের তত্ত্বাবধায়ক সরকারকেও একইভাবে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল। সংবিধান বিশেষজ্ঞরা বলেন, আমাদের বর্তমান সংবিধানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন আয়োজন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনো বিধান নেই। কিন্তু দেশে যে পরিস্থিতি বিরাজ করছিল তাতে সবার ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন ছাড়া রাষ্ট্র পরিচালনার কোনো সুষ্ঠু বিকল্প ছিল না। ফলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করছেন। পরবর্তী সময়ে নির্বাচিত সরকার সংসদে বিল পাশের মাধ্যমে এই সরকারকে বৈধতা দেবেন। কেবল বর্তমান অন্তর্বর্তী সরকার নয়, দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাহী বিভাগের ক্ষমতা হস্তান্তর নিয়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন আয়োজন ছাড়াও বিকল্প কোনো ব্যবস্থা স্থায়ীভাবে সংবিধানের সংযোজনের প্রয়োজনীয়তার কথাও জানান সংবিধান বিশেষজ্ঞরা। রাজনৈতিক দলগুলো যতদিন পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচন করার মতো পারস্পরিক আস্থা অর্জন না করবে, অন্তত ততদিন পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা সংবিধানে থাকা প্রয়োজন। সংবিধানে তেমন সুনির্দিষ্ট পরিকাঠামো থাকলে তখন যে কোনো পরিস্থিতিতেই ক্ষমতা হস্তান্তর সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।